হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকের লেসনটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি মাধ্যমিকের ইংরেজি টেক্সট বুকের লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রিটেন বাই নয়নতারা সেহগল। তো এটি একটি খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রোজ একটা, বিকজ আমরা টাইটেল থেকেই একটা আন্দাজ পাচ্ছি, টাইটেল থেকে মোটামুটি বুঝতে পারছি। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু মিন্স, বাপু আমরা জানি, বাপু নামে যিনি পরিচিত তিনি হলেন দ্য ফাদার অফ নেশন, জাতির জনক মহাত্মা গান্ধী। তো তার একটা তিনার ঘটনা, তিনি কিভাবে মারা গেলেন সেটাকে এখানে নয়নতারা সেহগল তিনি ডেসক্রিপটিভ ভাবে এখানে এই প্রোজের মাধ্যমে আমরা সেটা জানবো। তো লেট আস টক অ্যাবাউট দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। তো কিছুটা পরিমাণ আমাদের অথর যিনি লিখেছেন তার সম্পর্কে আমরা জেনে নেব। তো নয়নতারা সেহগল ইজ one of the first female Indian writers in English to receive wide recognition. তিনি ছিলেন আহ, ভারতের মধ্যে প্রথম মহিলা যিনি খুব ভালো রিকগনিশন পান, খ্যাতি পান অ্যাজ ইংলিশ রাইটার হিসেবে। Her fiction deals with India's response to the crisis brought about by the political changes. ফ্রিকশন মানে হচ্ছে বিভিন্ন কল্পকাহিনীগুলো যেগুলো তিনি লিখতেন, সেগুলো ছিল মেনলি বিশেষ টপিক, যেমন যখন পলিটিক্যাল চেঞ্জ এলো, বিশেষ করে আমাদের ভারতবর্ষে পলিটিক্যাল চেঞ্জ মানে রাজনৈতিক যে পরিবর্তন, সে রাজনৈতিক পরিবর্তনের ফলে ভারতের যে রেসপন্স ছিল, প্রতিক্রিয়া ছিল ভারতবাসীর, তিনি সেই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু বেশিরভাগ তার ফিকশনগুলো লিখতেন। She won সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986। 1986 সালে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তিনি তার লিটারেচারের জন্য তিনি she received this award। তিনি যে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন একটা তার নোভেলের জন্য, সেটা হচ্ছে রিচ লাইক আস। দ্য টেক্সট মানে আমরা যে এই প্রোজটা পড়তে যাচ্ছি, অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগলস মেমরি প্রেজেন্স অ্যান্ড চকলেট কেক। তো এক্সট্রাক্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিছু বের করা, তো এটা হচ্ছে বেসিক্যালি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু যেখান থেকে নেওয়া হয়েছে সেটা হলো তার নয়নতারা সেহগলের মেমোরি মেমোরির প্রেজেন্স অ্যান্ড চকলেট কেক। তো এই একটা নোবেল থেকে নেওয়া, রিকাউন্টস দ্য ইনসিডেন্টস। আর এই বেসিক্যালি প্রোজটা যেটা ইট উইল টেল আস অ্যাবাউট দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। গান্ধীজিকে যখন শুট করা হয় তারপরের যে ঘটনাগুলি সেটা সম্পর্কে আমাদের বলবে, বা উই উইল গেট টু নো। ইট ভিভিডলি ডেসক্রাইব, যেটা এখানে লেখা আছে, ইট ভিভিডলি একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডেসক্রাইব মানে বর্ণনা দেওয়া, নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস, মানে অথারের, অবশ্যই অথার শোকাহিত ছিল। শি ওয়াজ ভেরি শকড অ্যান্ড শি ওয়াজ লাইক, বিকজ সাডেনলি যখন মহাত্মা গান্ধীর মতো একটা পার্সন তাকে হত্যা করা হলো অ্যান্ড হি ওয়াজ শট ডেড। সো অথার তো অবভিয়াসলি পার্সোনালি শি ওয়াজ সেন্সলেস। তার সাথে সাথে যে পুরো নেশন বা আমাদের দেশের যে মানুষ সবাই কিন্তু শকড হয়ে গিয়েছিল। দে ওয়ার ভেরি স্যাড অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম। তো এই যে কন্ডিশন, এই সিচুয়েশন গুলো আমরা কিন্তু কেমন ছিল সেগুলো কিন্তু এই প্রোজ থেকে পড়ে আমরা জানতে পারবো। ওকে, সো লেটস মুভ অন। সো শুরু করার আগে, ফার্স্ট ইউনিট শুরু করার আগে আমি জাস্ট বেশ কিছু জিনিস আই উইল টেল ইউ। ইংরেজি টেক্সট বুক, সেটা ইদার প্রোজ হোক কিংবা পোয়েম, প্রত্যেকটা জিনিস সিলেবাসে ইনক্লুড করার বেশ কিছু রিজন থাকে। কারণ এই যে এই পার্টিকুলার প্রোজটাই কেন ইনক্লুড করা হয়েছে, অন্য কোনো প্রোজ ইনক্লুড করা যেতে পারতো বা হতো। তো রিজন হচ্ছে যে আমরা কিছু শিখতে পারি, উই কুড লার্ন সামথিং ফ্রম দিস পার্টিকুলার টপিক। কারণ আলটিমেট যে গোল আমাদের এডুকেশনের সেটা হলো কিন্তু লার্নিং।
সো সেটা কিন্তু অবভিয়াসলি আমাদের মাথায় রাখা উচিত অ্যাজ এ স্টুডেন্টস, প্রত্যেকেই তোমাদের মাথায় রাখা উচিত যে এই প্রোজ পড়ে আমরা পার্টিকুলারলি কি শিখবো। হ্যাঁ, অবভিয়াসলি এখানে অনেক ভোকাবুলারি আছে, অনেক শব্দার্থ আছে যেগুলো আমাদের জানতে হবে, যেগুলো পড়বো আমরা, পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করব। তার সাথে সাথে যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে আমরা অ্যাজ এ লাইফ লেসন, মানে জীবনে আমরা কি শিক্ষা নিতে পারি এই সব লেসন থেকে, প্রত্যেকটা লেসনেই কিন্তু আমরা সেই রকম কিছু শিক্ষা আমরা অবভিয়াসলি যদি গভীরভাবে দেখি, গভীরভাবে পড়াশোনা করি, উই উইল লার্ন সামথিং লাইক দ্যাট। তো ইউনিট শুরু করি। সো ইউনিট ওয়ান, আমি তিনটে ইউনিট আছে, তিনটে ইউনিটের জন্য তিনটে আলাদা লেসন বা ভিডিও তৈরি করব। আর প্রত্যেকটা ইউনিটে আমি কিন্তু একটা জিনিস তোমাদের রিকোয়েস্ট করব, সেটা হলো যে তোমরা কখনো এইরকম একটা মেন্টালিটি তৈরি করো না যে আমি এগুলোকে মুখস্থ করে নেব, মনে রাখবো। সো এটা হয় না, এটা খুব বেশি দিন হয় না। যদি মুখস্থ করি সেটা হয়তো পড়া দিল টিচার স্কুলে বা যে কোনো টিউশনে, সেটা কিন্তু হয়ে যায়, আবার গিয়ে পড়া বলে দিই, অ্যান্ড আলটিমেটলি এভেনচুয়ালি কিন্তু আমরা ভুলে যাই। তো বেস্ট ওয়ে হবে প্রত্যেকটা এই যে ওয়ার্ড মিনিং গুলো আমরা খাতায় নোট ডাউন করে নেব। সো আমি রিকোয়েস্ট করব তোমাদের যে একটা খাতা নিয়ে একটা পেন নিয়ে যে কটা ভোকাবুলারির মানে বলবো, মানে ভোকাবুলারি মানে ওয়ার্ড গুলোর মানে বলবো, সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নাও এবং এটাকে বারবার রিভাইজ করতে হবে। বিকজ রিভাইজ দ্য অনলি টুল, রিভাইজ হচ্ছে একমাত্র একটা ওয়ে যার মাধ্যমে আমরা প্রত্যেকটা আমরা যে জিনিস শিখছি বা লার্ন করছি সেগুলোকে কিন্তু বারবার রিভাইজ করে আমাদের আমরা কিছু সেখান থেকে নিতে পারি আলটিমেটলি। সো শুরু করা যাক। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি। তো 30শে নভেম্বর 1948 সাল, 1948। সো 1948 সালের এটা ঘটনা। ডেটটা, তারিখটা ছিল 30শে জানুয়ারি। আই ওয়াজ হ্যাভিং টি, মানে আই ওয়াজ হ্যাভিং টি মানে হচ্ছে তিনি চা খাচ্ছিলেন, চা পান করছিলেন তখন, অ্যাট হোম কোথায়, বাড়িতে, অন দ্য ইভিনিং। সো কখন, সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় 1948 সালের 30শে জানুয়ারি লেখক কি করছিলেন, আই ওয়াজ হ্যাভিং টি, এখানে লেখক নিজেই বলছেন নিজের কথা যে তিনি চা খাচ্ছিলেন, চা পান করছিলেন, কেমন। তো এখানে একটা জিনিস আমাদের টেক্সট পড়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা উচিত যে টেক্সচুয়ালের ক্ষেত্রে আমরা তো মানে পড়বই, তার সাথে সাথে দেখবো প্রত্যেকটা সেন্টেন্সে যে পার্টস অফ স্পিচ গুলো আছে, যেমন এখানে অ্যাট আছে প্রিপোজিশন হিসেবে, ইভিনিং, তো আমরা জানি ইভিনিং এর আগে অলওয়েজ অন বসে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো, সো দ্যাট আমরা এখান থেকেও কিন্তু কিছু গ্রামাটিক্যাল যে আসপেক্টস ব্যাপারটা আছে, গ্রামার গুলো, সেগুলো কিন্তু এখান থেকেও অনেকভাবে শেখা যায়। কারণ একটা টেক্সট বুক থেকে যেমন লাইফ লেসন কিছু শিখতে পারি, তার পাশাপাশি নিজেকে এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারি, তার সাথে সাথে আমরা কিছু গ্রামাটিক্যাল আসপেক্টস বা গ্রামারও কিন্তু আমরা এখান থেকে শিখে নেব। তো সময়টা ছিল 1948 সালের 30শে জানুয়ারি। লেখক কি করছিলেন, তিনি চা পান করছিলেন। when I was called to বিড়লা হাউস by an urgent telephone. I was called মানে তিনাকে ডাকা হয়েছিল। I was called মানে লেখক বলছেন যিনি, she was called, কে ডেকেছিল, কে ফোন করেছিল সেটা কিন্তু এখানে মেনশন করা নেই, টু বিড়লা হাউস, কোথায় ডাকা হয়েছিল, বিড়লা হাউসে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। আর্জেন্ট মানে হচ্ছে একদম তৎক্ষণাৎ, খুব তাড়াতাড়ি, টেলিফোন, ফোনের মাধ্যমে তিনাকে ডাকা হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। কি হয়েছে, গান্ধীজিকে গুলি করা হয়েছে। গান্ধীজি হ্যাড বিন শট, এখানে একটা জিনিস মাথায় রেখো যে এই যে আমরা এটা সমস্তটাই কিন্তু পাস্ট টেন্সে আছে। গান্ধীজি হ্যাড বিন শট, তিনাকে গুলিবিদ্ধ করা হয়েছে, অন ইজ ওয়ে, তিনি কোথায় যাচ্ছিলেন, অন ইজ ওয়ে, তিনি রাস্তায় ছিলেন, কোথায় যাচ্ছিলেন, প্রেয়ার মিটিং, প্রেয়ার মিটিং এ যাওয়ার সময় তিনি রাস্তায় ছিলেন, তিনি রাস্তায় তাকে কি করা হয়েছে, গুলি করা হয়েছে। আই ওয়াজ নাম্ব উইথ ফগ অ্যাজ আই গট ইনটু দ্য কার। এখানে আই বলতে কে, আই বলতে এখানে হচ্ছে লেখক। লেখক কি হয়ে গেছিল, একদম হতাশ হয়ে গেছিল, হি ওয়াজ লাইক সেন্সলেস হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়ার মতো। জ্ঞান ছিল কিন্তু হিতাহিত কোনো জ্ঞান ছিল না। কেন, এই যে এত বড় একটা ঘটনা, সাডেনলি একজন জাতির জনক যিনি,
তিনি কি হয়ে গেলেন? মারা গেলেন। সো এই যে একটা ডিমাইজ অফ গান্ধীজি, সেটাকে কি করেছিল লেখককে একদম শক করে দিয়েছিল। শক করে মানে একদম শক করে দেওয়া। অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন তিনি কি করছিলেন, তিনি তার গাড়িতে বসছিলেন, মানে আই মিন গাড়িতে, যখন গাড়িতে তিনাকে কল করা হয়েছে বিড়লা হাউস যাওয়ার জন্য, তিনি গাড়িতে প্রবেশ করার সময় তিনি she was very shocked at the বিড়লা হাউস। এবার তিনি বিড়লা হাউসে, মানে মারা গিয়েছেন কোথায়, এখন তিনাকে রাখা আছে গান্ধীজিকে বিড়লা হাউসে, সেখানে কিন্তু তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, গুলি করা হয়েছিল। তো অ্যাট দ্য বিড়লা হাউস, এবার আমরা বিড়লা হাউসের ডেসক্রিপশন কিছুটা আমরা এখানে পেয়ে যাব। অ্যাট দ্য বিড়লা হাউসে গান্ধীজি's রিলেটিভস মানে হচ্ছে আত্মীয় স্বজন, অ্যান্ড ফলোয়ার্স মানে বেশিরভাগ তার ভক্ত বোঝায় এখানে, যা মানে যে সমস্ত অনেক এত মহৎ একটা মানুষ, সেই মহৎ মানুষের ভক্তরা গ্যাদার মানে হচ্ছে জমা হওয়া, রাউন্ড হিজ বডি। তাহলে তিনাকে চারিদিক থেকে ঘিরেছিলেন, কোথায়? বিড়লা হাউসে। দেয়ার ওয়াজ সাইলেন্স। কোথায় সাইলেন্স? সাইলেন্স মানে হচ্ছে নিশ্চুপ, চুপচাপ ছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স কোথায়? বিড়লা হাউসে। ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, মানে হচ্ছে ব্রিথ মানে হচ্ছে ব্রিদিং, মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া। তাহলে হিজ লাস্ট, তিনি কিন্তু শ্বাস প্রশ্বাস কিছুক্ষণ আগেই ত্যাগ করে দিয়েছিলেন, তো তার যে লাস্ট শ্বাস প্রশ্বাস সেটা অলরেডি হয়ে গিয়েছে। ওই কারণে তিনি এখন সেখানে কি, আই মিন হি ইজ ডেড, সেই কারণে সাইলেন্ট ছিল, একদম নীরবতা। ওয়ার্ডস অফ বাপুজিস, এখানে বাপুজি মানে মহাত্মা গান্ধী, ওয়ার্ডস মানে তার কথা, ওয়ার্ডস অফ বাপুজি ডেথ হ্যাড স্প্রেড। এই যে বাপুজির, তিনি যে মারা গেলেন, তার এই যে ঘটনা, এই ঘটনাটা হ্যাড স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ছড়িয়ে যাওয়া। তো স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান বাই উইন্ড। তো এই যে তার মারা যাওয়ার ঘটনা, এটা কিন্তু ফ্লেম মানে হচ্ছে কি, শিখা, শিখা, ফ্যান বাই উইন্ড মানে বাতাস যেভাবে জোরে বয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গা, সিমিলারলি একই রকম ভাবে এই যে নিউজটা তিনি মারা গেছেন সেটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়েছিল দিল্লি থেকে। স্যাড গ্রুপস অফ ম্যান, এ স্যাড গ্রুপস অফ ম্যান, স্যাড মানে দুঃখিত লোক, গ্রুপস অফ ম্যান মানুষ যারা ওখানে আছে, অবভিয়াসলি দ্য পিপল হ্যাভ টু বি ভেরি স্যাড, একজন মারা গিয়েছে তাও আবার আমাদের জাতির জনক। সো স্যাড গ্রুপস অফ ম্যান অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তো এই ঘটনার পর, মারা যাওয়ার পর যখন তিনাকে সেখানে রাখা হয়েছে বিড়লা হাউসে, বিড়লা হাউসের চারিদিকে কিন্তু অনেক মানুষ, পুরুষ মহিলা সবাই কি হয়েছে, কালেক্টেড মানে এখানে জমা হওয়া বোঝাচ্ছে, জমা হয়েছেন বিড়লা হাউসের চারিদিকে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। আউট অফ এভরি উইন্ডো মানে এই বিড়লা হাউসের জানালাগুলো দিয়ে ওয়ান কুড সি, একজন দেখতে পারে, ব্রাউন মানে হচ্ছে বাদামি, ব্লার মানে হচ্ছে উজ্জ্বল, যেটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, অফ ফেসেস, সেই বাদামি ফেসেস অনলি। কারণ এখানে দ্য রিজন বিং সো মেনি পিপলস আর দেয়ার ইনসাইড দ্য রুম, অনেক মানুষ সেখানে রুমের ভেতরে আছে, তো শুধুমাত্র এটাকে বোঝানো যাচ্ছে যে দেয়ার ওয়্যার সো মাচ অফ ইউনো, অনেক মানুষ কিন্তু সেখানে গ্যাদার হয়েছিলেন, সেটাকে বোঝাতে এটা বলা হয়েছে। দে ডিড নট মেক আ সাউন্ড, কিন্তু তারা কিন্তু কোনো আওয়াজ করেনি। দে ডিড নট মেক এ সাউন্ড, সাউন্ড মানে শব্দ, এটা পাস্ট ফর্ম আগেই বলেছি, পুরো ডেসক্রিপশনটাই পাস্ট টেন্সে আছে। তো ডিড নট মেক এনি সাউন্ড, তারা কোনো আওয়াজ করেনি। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, তাহলে সেই বিড়লা হাউসে আনন্যাচারাল, অপ্রাকৃতিক, আনন্যাচারাল কেন? কারণ দেখো একটা জিনিস, যে যখন কোনো একটা পার্টিকুলার জায়গায় ১০ জন ১৫ জন বা ২০ জন লোক থাকবে, সেখানে কথা হওয়াটা বা আওয়াজ করাটা স্বাভাবিক, কিন্তু অনেক লোক থাকা সত্ত্বেও সেখানে কিন্তু কি ছিল, নীরবতা ছিল, নিশ্চুপ একটা পরিবেশ। তাহলে এটাকে, ওই কারণে এটা বলা হয়েছে আনন্যাচারাল, অপ্রাকৃতিক, যেটা নর্মালি হয় না, সচরাচর হয় না। It was as if time stood still for those few minutes. So it was
মানে ওই যে মুহূর্ত, ইট ওয়াজ বলতে বোঝানো হচ্ছে যে এই যে মুহূর্তগুলো যে মানুষ স্যাড হয়ে আছে, একদম মর্মাহত হয়ে আছে, মনে হচ্ছিল ইফ টাইম স্টুড, স্টুড মানে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড, সময় মনে হচ্ছিল থমকে গিয়েছিল, স্টিল ফর দোজ ফিউ মিনিটস, সেই কিছু মুহূর্তের জন্য সময় মনে হচ্ছিল থমকে গিয়েছিল, মানুষ আওয়াজ করছিল না, মানুষ কোনো রকম একদম নীরবতা পালন করছিল। দ্য রিজন বিং, জাতির জনক তিনা সিনিয়র্স হি ওয়াজ নো মোর। পিপল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। তো এত বড় একটা ঘটনা, হঠাৎ করে সাডেনলি যখন কেউ আমাদের আশেপাশেরই কেউ মারা যায় বা কাছের লোক, আমরা আহ, মুখ থেকে কোনো একটা ওয়ার্ড বা বাক্য বের করব তার মতো আমাদের ক্ষমতা থাকে না। তো সিমিলারলি কি মানুষ যারা ছিলেন সেখানে আর কি, দ্য পিপল ওয়ার টু স্ট্যান্ড, এতটাই অবাক, এতটাই মর্মাহত ছিল, স্ট্যান্ড মানে অবাক হয়ে যাওয়া, মর্মাহত ছিল, টু স্পিক ইন দ্য বিগিনিং, শুরুর দিকে কেউ ইনফ্যাক্ট কিছু বলতেই পারছিল না, কিছু মুখেই আসছিল না। লেটার, পরক্ষণে দে ক্লামার্ড ওয়াইডলি, ক্লামার্ড মানে একটু চিৎকার চেঁচামেচি করা এই ধরনের, দে ক্লামার্ড সেই মানুষগুলোই কিন্তু একটু হালকা আওয়াজ করছিল, চিৎকার চেঁচামেচি করছিল, ওয়াইডলি খুব জোরে, শাউটিং অ্যান্ড ক্রাইং, এবং তারা চিৎকার করছিল এবং কান্না করছিল। দে দে বলতে এখানে বোঝানো হয়েছে দ্য পিপল অ্যারাউন্ড দ্য বিড়লা হাউস অ্যান্ড ইনসাইড দ্য বিড়লা হাউস, মানে হচ্ছে বিড়লা হাউসের চারিদিকে যে সমস্ত মানুষগুলি ছিল এবং বিড়লা হাউসের ভেতরে যে মানুষগুলি ছিল, দে জসলড অন অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তাহলে আমি আগেই বললাম, প্রথমেই দেখলাম যে বাইরে অনেক লোক ছিল বিড়লা হাউসের চারিদিকে। দে জসল, জসল মানে হচ্ছে একে অপরকে ধাক্কা দেওয়া, পুশ করা। এই ওয়ার্ডগুলো জসল, আরো যে সমস্ত ওয়ার্ডগুলো শুধু ব্ল্যাক কালারে বোল্ড করা আছে, মানে এইগুলো, এগুলো তো অবভিয়াসলি খাতায় নোট ডাউন করে নাও। এছাড়াও বাকি যে সমস্ত ওয়ার্ড লাইক শাউটিং, ক্রাইং, স্ট্যান্ড, যেগুলোর মানে আমি বলে দিচ্ছি, এগুলো নোট ডাউন করে নাও। আর এইগুলো নোট ডাউন করে রাখলেই হবে না, সেগুলোকে প্রতিদিন 10টা 12টা করে আহ প্র্যাকটিস করতে হবে। ইনফ্যাক্ট যদি সম্ভব হয় তাহলে সেই ওয়ার্ডগুলো দিয়ে পারলে তোমরা সেন্টেন্স তৈরি করো, বাক্য তৈরি করো, এভাবে কিন্তু সেই ইউজ এর ব্যবহারটা বেড়ে যাবে এবং তোমার সেটা অটোমেটিক্যালি কিন্তু ডেলি ইউজের মতো একটা ওয়ার্ড তোমাদের হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা আমাদের শব্দার্থ বা ভোকাবুলারিও কিন্তু তোমরা বাড়াতে পারো। তো দে জসল, তার একে অপরের কি করছিল, ধাক্কা দিচ্ছিল, পুশ করছিল, অন অ্যানাদার, একে অপরকে, ইন আই স্টাম্পেড। স্টাম্পেড মানে হচ্ছে কি, সেখানে তো লোকজন কম ছিল তা নয়, অনেক লোক, তো সেই একটা অনেক লোকগুলো একসাথে ছিল, সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে স্টাম্পেড। স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তো হুড়োহুড়ি, স্বাভাবিকভাবে যখন একটা পার্টিকুলার ছোট জায়গায় অনেক লোক থাকে সেটাকে কি হয়, অনেক হুড়োহুড়ি হয়, একে অপরকে ধাক্কা মারে। তো ওই সিচুয়েশনটাকে কি করছিল, স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, মানে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কোথায়, বিড়লা হাউসে। কেন? কারণ একটাই, গান্ধীজিকে শেষবারের মতো একবার দেখবে। দে কাউন্ট আ লিটল, কাউম মানে হচ্ছে শান্ত, দে কাউন্ট আ লিটল, তারা কি হলো, শান্ত হলো, আ লিটল হালকা, হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন এটা বলা হলো বা অ্যানাউন্স করা হলো। অ্যানাউন্স মানে কোনো কিছু অফিসিয়ালি বলা, দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। এটা অ্যানাউন্স করা হয়েছিল, বলা হয়েছিল যে ফিউনারাল বা ক্রিয়া মানে যেমন প্রত্যেকটা ধর্মে সেটা আলাদা, যেমন মুসলিমদের ক্ষেত্রে সেটা বারিয়াল গ্রাউন্ড নিয়ে গিয়ে কবর দেওয়া হয় এবং হিন্দুদের ক্ষেত্রে যেটা পুরানো হয় তো সেটাকে বলা হয় অন্ত্যেষ্টিক্রিয়া, সেটা হচ্ছে ফিউনারাল। তো ফিউনারাল বা অন্ত্যেষ্টিক্রিয়ার আগেই কিন্তু কি হবে, প্রত্যেককে অ্যালাউ করা হবে, অ্যালাউ মানে পারমিশন দেওয়া, সবাইকে অ্যালাউ করা হবে কি করতে, টু সি গান্ধীজি, গান্ধীজিকে শেষবারের মতো একবার দেখতে দেওয়া হবে। এটা কি করা হলো, অ্যানাউন্সমেন্ট করা হলো, বলা হলো। এটা শুনে মানুষজন একটু শান্ত হলো যে না, অ্যাটলিস্ট হুড়োহুড়ি করে লাভ নেই, আমরা সবাই দেখতে পাবো। When, যখন one is faced with the shock of a loved one's death, কি বলছে, যখন কেউ একজন, মানে এখানে কেউ একজন বলতে কারো পার্টিকুলারলি কথা বলা হচ্ছে না,
প্রত্যেকের এখানে একটু আমাদেরকে ফিল করতে হবে যে কখনো যদি কারো কেউ মারা যায়, when one is faced with the shock, যখন কেউ এই ধরনের একটা সমস্যা ফেস করবে যে কেউ মারা গিয়েছে, shock of a loved one's death, যাকে আমি খুবই যার সাথে খুব একটা একটা সম্পর্ক আছে, সে বাবা হতে পারে, মা হতে পারে বা খুব ভালোবাসা আছে, তো সে যদি হঠাৎ করে মারা যায় তাহলে কি হতে পারে, নেক্সট লাইনে কিন্তু সেটাই আমরা দেখব। ওয়ান একজন উইম্পার্স, একজন উইম্পার্স মানে মেনলি হচ্ছে স্লোলি কান্না করা অবশ্যই, কিন্তু একদম দুই ধরনের কান্না হয়। আমরা অনেক সময় অনেকে চেঁচিয়ে কান্নাকাটি করে, কিন্তু সেটা চেঁচিয়ে কান্নাকাটি না, একদম স্লোলি আস্তে আস্তে কান্না করা, যে আওয়াজ খুবই কম হবে, এটাকে বলা হয় উইম্পার্স। ওয়ান উইম্পার্স, what will become of me now that he has left me? দেখো এই বাক্যটা কিন্তু একটু দেখতে হবে, what will become of me, এটা হচ্ছে একটা ইডিয়মস, এর মানে হচ্ছে যে আমার কি হবে। what will become of me, আমার কি হবে, now এখন, that he has left me, যে আমাকে সে ছেড়ে চলে গেল। তাহলে এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে গান্ধীজি পুরো নেশন, পুরো জাতিকে ছেড়ে চলে গেল, পুরো পৃথিবী ছেড়ে চলে গেল। তো অনেকে কি ফিল করছে, একা ফিল করছে, তার জন্য বলল যে আমার কি হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন uppermost in the mind of the mourning people. তো সি, এখানে লেখক বলতে চাইছে যে প্রত্যেকের এটা ফিল হওয়া উচিত, ওয়ান উইম্পার্স, যে প্রত্যেকের এই ধরনের ফিল, মানে ফিল অনুভূতি হওয়া উচিত যে কি হবে এবার আমার, কারণ যিনি জাতির জনক তিনি কি করলো, ছেড়ে চলে গেল, তো কি হবে, এই কোয়েশ্চেনটাই কিন্তু দিস ওয়াজ দ্য শিওরলি কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ মর্নিং পিপল। মোরিং মানে হচ্ছে যারা শোকাহত, MOUR NING, মোরিং পিপল মানে হচ্ছে শোকাহত মানুষ। এই শোকাহত মানুষদের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটাই হচ্ছিল বা হওয়া উচিত, সেটা কি, অথর বা লেখক তিনি ভাবছেন, যে প্রত্যেকেই ভাবছিল যে হোয়াট উইল বিকাম অফ মি, যে প্রত্যেকেই ভাবছে যে এবার আমার কি হবে, যেহেতু বাপুজি হ্যাজ লেফট আস। দে লুক লাইক লস্ট চিলড্রেন, এখানে দে বলতে কারা, সেই মানুষগুলো, এখানে পুরো সেই মানুষগুলো যারা তার পাশে ছিল, বিড়লা হাউসে ছিল, বিড়লা হাউসের চারিদিকে ছিল, এক কথায় আমরা বলতে পারি পুরো দেশের সমস্ত ভারতবাসীকেই যদি আমরা বলতেও পারি যে দে লুক লাইক, তারা এখানে বেসিক্যালি যারা তার বিড়লা হাউসে ছিল বা তার ঘরের রুমের ইনসাইডে ছিল তাদেরকেই বলা যায় যে দে লুক লাইক এ লস্ট চিলড্রেন, মনে হচ্ছিল কি তারা মা বাবা হারা সন্তান, তারা মা বাবা হারা সন্তান, লস্ট চিলড্রেন, তারা হারিয়ে গেছে, তাদের কেউ নেই। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন, ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন, এটা ছিল প্রশ্ন, ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট। তো কোন কোয়েশ্চেনটা, এই যে এখানে বলেছে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, যে প্রত্যেকের মনে এই ধরনের ফিল হওয়া উচিত বা অনুভূতি হওয়া উচিত যে তিনি আমাদের, এবার আমার কি হবে, যেহেতু তিনি আমাদের বা আমাদের ছেড়ে চলে গেলেন। তো ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, এটাই ছিল আমাদের কোয়েশ্চেন বা প্রশ্ন, ইন মেনি অফ আওয়ার হার্টস, আমাদের যে হৃদয়, এই হৃদয়ে প্রত্যেকের মোটামুটি সবার এটাই ছিল প্রশ্ন, অ্যাজ উই স্যাট, আমরা আমরা যখন বসেছিলাম, স্যাট মানে বসে গল্প করছে, এগুলো ভাবছে কবি লেখক। স্টিল শক, তখনও কি ছিল, শক ছিল, শক মানে একদম কি বলবো, শক থাকা একদম, অ্যান্ড আনবিলিভিং, এবং বিশ্বাস করতে পারছিল না, যেটাকে বিশ্বাস করা যাচ্ছিল না। উই লিসেনড, আমরা শুনেছিলাম, টু দ্য ব্রডকাস্ট, ব্রডকাস্ট বলতে সেই সময় তো টিভি ছিল না, সেই সময় রেডিওতে বিভিন্ন নিউজগুলো ছড়িয়ে দেওয়া হতো, সেটাকে ব্রডকাস্টিং বলা হচ্ছে, কোনো নিউজ বা খবরকে বা ছড়িয়ে দেওয়া, সেটা রেডিওর মাধ্যমে হতে পারে বা টিভির মাধ্যমে হতে পারে, বা এখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন সোশ্যাল মিডিয়া হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে ব্রডকাস্টিং সেই জিনিসটাকে বলা হচ্ছে, যে কোনো একটা পার্টিকুলার বিষয়কে বা নিউজকে ছড়িয়ে দেওয়া। উই লিসেন্ড, আমরা শুনেছিলাম, টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল, ব্রডকাস্ট কি বলছিল, টেলিং দ্য পিপল, পিপল মানে মানুষ, বলছিল মানুষদের, অফ ইন্ডিয়া, ভারতবাসীকে বলছিল, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, কি বলছিল, যে তাদের যে বাপুজি, তাদের যে জাতির জনক আর বেঁচে নেই। তো এই যে একটা ঘটনা, এই ঘটনা
যে আমরা শুরুতেই দেখলাম গান্ধীজিকে কিভাবে আহ, গান্ধীজির শর্ট ডেটের পর একটা সিচুয়েশন অথার কিভাবে সেখানে গিয়ে কি ফিল করেছিলেন, মানুষ কি ফিল করেছিল, এই ধরনের জিনিসটা নিয়ে ফার্স্ট ইউনিট আছে। তো এখানে কিছু ওয়ার্ড নেক্সট আছে, কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমি অলরেডি বলেছি। ক্লামার্ড মানে ডিম্যান্ডেড লাউডলি, মানে একটু জোরে চিৎকার চেঁচামেচি চেঁচামেচি করা। জসেলড একে অপরকে ধাক্কা মারা, আমি বলেছিলাম। ফোর্সড, ফোর্স মানে একটু ফোর্সড ওয়ানস ওয়ে বাই পুশিং, পুশ করে বা ধাক্কা দিয়ে জোর করে বা একে অপরকে কোনো একটা জায়গায় আমরা ঢোকার চেষ্টা করলে সেটাকে জসল বলে। উইম্পার্স মেক্স লো ক্রাইং নয়েজ, কান্না করছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো আওয়াজ হচ্ছে না। তো এবার আমরা ফার্স্ট ইউনিটের কম্প্রিহেনশন এক্সারসাইজ গুলো দেখি। তো প্রথমে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে চারটা অপশন আছে প্রত্যেকটা কোয়েশ্চেনে, উই উইল নিড টু চুজ দ্য কারেক্ট ওয়ান। তো গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, ফার্স্ট অপশন দ্য বিড়লা হাউস, দ্য অথার্স হাউস, আ প্রেয়ার মিটিং, আ ফ্যামিলি গ্যাদারিং। আমরা প্রথমেই দেখেছি দ্য অ্যান্সার উড বি আ প্রেয়ার মিটিং। তিনি প্রেয়ার মিটিং এর দিকে যাচ্ছিলেন, তিনি রাস্তায় ছিলেন এবং সেখানেই তাকে মারা হয়েছিল। The author came to know of Gandhiji's death. অথর কেম টু নো মানে এটা হচ্ছে জানতে পারা। কি করে অথর মানে লেখক জানতে পারলো গান্ধীর মৃত্যুর ব্যাপারে? লেটার চিঠির মাধ্যমে, আর টেলিফোন কল একটা ফোন কলের মাধ্যমে, আর টেলিগ্রামের মাধ্যমে, না পাবলিক ব্রডকাস্টের মাধ্যমে। আমরা প্রথমেই দেখেছি যে তিনি চা খাচ্ছিলেন আর সেই মুহূর্তে তিনি একটা সাডেন ফোন কল রিসিভ করেন, তাহলে অ্যান্সার হবে টেলিফোন কল। তারপরে when is when one is faced with the shock of a loved one's death, one whimpers, laugh or claps or shout। মানে একজন যখন এই রকমের সিচুয়েশন ফেস করে বা পরিস্থিতি ফেস করে যে কারো একজন কেউ মারা গিয়েছে, তো সার্টেনলি সে সময় কি করে? সে whimpers মানে কান্না করে। তো whimpers মানে ধীরে ধীরে কান্না করা। তো উত্তর হবে সি এর 1। তারপরে fill in the chart with the information from the text। তো এখানে এই যে দেখো এই তিনটে কোয়েশ্চেন আছে এবং পাশে কিছু ব্ল্যাঙ্ক জায়গা আছে, এগুলোকে কি করতে হবে? ফিল আপ করতে হবে টেক্সট থেকে। তো প্রথমটা দেখে নি, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড, মানে কোন তারিখে গান্ধীজিকে মারা হয়েছিল। আমরা প্রথমেই দেখে নিয়েছি যে গান্ধীজিকে মারা হয়েছিল কোন দিন? 30 জানুয়ারি 1948। তো এই ডেটটা কিন্তু আমাদের এখানে কি করতে হবে? দিতে হবে। তারপরে প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথেড, হিজ লাস্ট ব্রিদিং মানে কি? ব্রিথ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া। তো কোথায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? সেটা হবে অ্যাট বিড়লা হাউস। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, মানে ব্রডকাস্টের মাধ্যমে কি ইনফরমেশন বা তথ্য দেওয়া হয়েছিল? গিভ মানে দেওয়া, তো কি তথ্য দেওয়া হয়েছিল? দ্য ইনফরমেশন ওয়াজ গিভেন দ্যাট দ্য বাপু ওয়াজ নো মোর, যে গান্ধীজি আর বেঁচে নেই। তো এখানে 3 নম্বর এক্সারসাইজে দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। এই যে স্টেটমেন্ট গুলো আছে, এই স্টেটমেন্ট গুলো এগুলো সত্য না মিথ্যা। যদি সত্য হয় বা মিথ্যা হয় সেটাকে আমাদের সাপোর্টিং ডকুমেন্টস, সেটাকে সাপোর্টিং সেন্টেন্সের মাধ্যমে আমাদেরকে প্রুফ করতে হবে, আর সেই সেন্টেন্স গুলো কিন্তু আমরা আমাদের টেক্সট বই থেকেই পাওয়া যাবে। দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, এটা কিন্তু ফলস, কারণ আমরা দেখেছি যে অথর ওয়াজ হ্যাভিং টি অ্যাট দ্য অন দ্য ইভিনিং। সো সন্ধ্যাবেলায় তিনি ইয়ে করছিলেন, তিনি সি ওয়াজ এনজয়িং দ্য টি, চা পান করছিলেন, সেই মুহূর্তে সি গট আ সাডেন কল। তাহলে এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট হবে যে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি। তো 30 জানুয়ারিতে তিনি কি করছিলেন? তিনি বসেছিলেন এবং আই ওয়াজ হ্যাভিং টি। পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। পিপল অ্যাটেম্পটেড মানুষ চেষ্টা করছিল, টু ব্রেক ইনটু মানে এটা একটা ফ্রেজাল ভার্ব। ব্রেক ইনটু মানে কোনো জায়গায় একদম ভেঙে চুরে খুব হস্তাহস্তি করে কি কোনো জায়গাতে ঢুকে পড়া। বিড়লা হাউসে ঢোকার চেষ্টা করছিল মানুষ গান্ধীজিকে দেখার জন্য। তো এটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? একটা দেখলাম না, দে জসলড অন অ্যানাদার ইন এ স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তো এই লাইনটা তোমরা এখানে লিখে দেবে টেক্সট বুক থেকে।
দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ ডিড নট শক দ্য পিপল। বলছে যে এই যে গান্ধীজির মৃত্যু, সেটা কিন্তু মানুষদেরকে কি করেনি, শক করেনি, অবাক করেনি। এটা কি ঠিক? এটা কখনোই ঠিক হতে পারে না। এটা একটা এটা ভুল একটা স্টেটমেন্ট, এটা হবে ফলস। কারণ আমরা জানি যে it was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. এই লাইনটা তোমরা এখানে লিখে দাও। It was the question in many of our hearts as we sat, যখন আমরা বসেছিলাম তখন আমাদের মাইন্ডে কোয়েশ্চেন, এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল, এটা আমরা শকড ছিলাম। এই লাইনটা তোমরা এখানে দিয়ে দাও। তো এটা একটা ফলস স্টেটমেন্ট। তো আজকের জন্য এইটুকুই। ইউনিট 1 আমরা কভার করলাম। নেক্সট লেসনে আবার ইউনিট 2, এভাবে ইউনিট 3 কভার করব। বাট আজকে ভিডিওতে আরো কিছু এক্সট্রা জিনিস বলতে চাই, যে আমরা যখন টেক্সট বুক নিয়ে আলোচনা করছি, আমি চাইছি যে বিভিন্নভাবে অনেক স্টুডেন্টস হয়তো বিভিন্ন কারণে বা কোনো রকম টিউশন জয়েন করতে পারে না। তো আমি চাইছি বেসিক্যালি যে এভাবেই তোমরা এই লেসনগুলোর মাধ্যমে এই যত সমস্ত টাস্ক আছে এগুলোকে ধীরে ধীরে কমপ্লিট করো। আমি রেগুলারলি ভিডিও বা লেসন তৈরি করে আমি পুরো বইটাকে কভার আপ করার চেষ্টা করব, অবভিয়াসলি যদি তোমাদের সাপোর্ট এবং এনথুজিয়াজম পাই এভাবে। আর আরেকটা জিনিস, যে শুধুমাত্র তো এভাবে পড়লে হবে না, কিছু নোটস প্রয়োজন, আবার কিছু গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস যেগুলো আছে, যেমনটা এই একদম শেষে, একদম আহ, এটার শেষে কিছু কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে, আবার কিছু গ্রামাটিক্যাল এক্সারসাইজ আছে, গ্রামার ইন ইউজ। আমরা এগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও করে সবগুলোই কমপ্লিট করব। এবং আমি যেহেতু নোটস নিয়ে পার্টিকুলারলি ভিডিও তৈরি করা সম্ভব না, আমি কিছু নোটস তৈরি করে আমি আমার একটা টেলিগ্রামে গ্রুপ তৈরি করছি। বেসিক্যালি প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা স্টুডেন্টস থাকবে। প্রত্যেকটা লাইক 10 এর স্টুডেন্টসের একটা আলাদা গ্রুপ, 9 এর স্টুডেন্টসদের জন্য একটা আলাদা গ্রুপ। তো এখানে প্রাইভেসি নিয়ে বা প্রবলেম হবে না, কারণ টেলিগ্রাম গ্রুপ মানে ইজিলি ওটাকে অ্যাক্সেস করা যায়। তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম বলে একটা অ্যাপ ডাউনলোড করো। টেলিগ্রামটা হচ্ছে জাস্ট লাইক যেমন আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি সেই রকম হোয়াটসঅ্যাপের মতোই, কিন্তু হোয়াটসঅ্যাপটা বেশি পার্সোনাল, কিন্তু এক্ষেত্রে টেলিগ্রাম নিয়ে আমাদের কোনো রকম পার্সোনাল সমস্যা হবে না। তো টেলিগ্রামটা ডাউনলোড করে নিয়ে সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আমি টেলিগ্রামের যে গ্রুপটা তৈরি করছি সেটাতে, তার লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে, সেই লিঙ্ক থেকে তোমরা গ্রুপে জয়েন করে নাও। সেখানে কিন্তু আমি রেগুলারলি ভালো ভালো নোটস এখান থেকে আমি নিজে তৈরি করে এবং গ্রামাটিক্যাল এবং রাইটিং স্কিল রেগুলারলি আমি পোস্ট করতে থাকবো, দিতে থাকবো। আর এইটুকু যদি, যে যে সমস্ত নোটস বা ম্যাটেরিয়ালস আমি প্রোভাইড করব বা দেব, সেগুলো যদি ঠিকঠাক রেগুলার প্র্যাকটিস করো, রিভাইজ করো, আমি ভেরি শিওর যে এখান থেকেই কিন্তু নিজেকে ব্যাপকভাবে এখান থেকে পুরোটা কভার আপ করা যাবে, আর অন্য কোনো সমস্যা হবে না। So that's it for today's lesson. See you in the next video. Thank you.